আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের যে ক্লাসের যে থাম্বনেল সেটা দেখেই তোমরা হয়তো বা বুঝতে পারছো যে আমরা আজকে কোন বিষয়ের উপর ক্লাস নেব ইনশাল্লাহ। এবং আমাদের পরের স্টাইলটা আগে একটু বলে নিই ইন্ট্রোডাকশনে। আমরা একই সাথে মেইন বইয়ের লাইন বাই লাইন পড়ব এবং এক্সট্রা ইনফরমেশন বা নেসেসারি যে বিষয়গুলো সেগুলোকে আমরা কি করব, খাতায় নোট করব। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, এই ব্লাড সার্কুলেশন অ্যান্ড বা রক্ত ও সঞ্চালন এমন একটা অধ্যায় যেখান থেকে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় কিংবা গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন মেডিকেল এক্সামিনেশন বা আপনার ঢাকা ইউনিভার্সিটি এক্সামিনেশন, সে সমস্ত এক্সামগুলোতে প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং এই অধ্যায়টা আমরা খুবই গুরুত্বের সহকারে পড়াশোনা করবো ইনশাল্লাহ। আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। লেটস গো। ফার্স্ট অফ অল আমরা অধ্যায়ের যদি অ্যাপিয়ারেন্সটা দেখে নিই, সেই অ্যাপিয়ারেন্সটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেছি কি মানব শরীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। আচ্ছা ঠিক আছে, ঠিক। এখানে যে মানব শরীরতত্ত্ব কথাটা ইউজ করছে বা হিউম্যান ফিজিওলজি, আমাদের জুলজি বইয়ের 3 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত যে অধ্যায়গুলো সেগুলো কি হিউম্যান ফিজিওলজি বা মানব শরীরতত্ত্ব একটা ক্যাটাগরি করছে, ওই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তার মধ্যে ব্লাড সার্কুলেশন 4 নাম্বার অধ্যায়। আজকে আমরা 4 নাম্বার অধ্যায়টা শুরুতে আসি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা বইয়ের একদম লাইন বাই লাইন পড়বো যেহেতু, সুতরাং দেরি না করে ক্লাস শুরু করা যায়। আচ্ছা, প্রথমে জানতে হবে তোমাকে যে সমস্ত বিষয়গুলো আমি নোট করে দিচ্ছি সেগুলো একটু খেয়াল করি সবাই। দেখেন এখানে একটা কথা বলা আছে, সে কথাটা সংবহনতন্ত্র কাকে বলে, রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। এই রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে ফার্স্ট যিনি আইডিয়া দিচ্ছেন তিনি সায়েন্টিস্ট উইলিয়াম হার্ভে। উনি কোন দেশের সায়েন্টিস্ট ছিলেন? ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন। উনি কত সালে দিচ্ছেন? 1628 সালে দিচ্ছেন। এবং রক্ত সম্পর্কে তিনি কি সর্বপ্রথম ধারণা দিয়ে থাকে। ওকে ফাইন, ঠিক আছে। দেন আমরা নেক্সট দেখি। দেখেন এবার আমাদের পরের টপিকে চলে আসছে রক্ত কি। আচ্ছা ঠিক আছে, রক্ত কি? আচ্ছা, রক্ত কি যদি আপনি বলতে চান তাহলে আমরা তাহলে রক্ত সম্পর্কে আমরা একটু নোট করে আসি। রক্ত সঞ্চালন এবং ব্লাড সার্কুলেশন এই অধ্যায়ে আমরা এখন শুধুমাত্র ব্লাড সম্পর্কে একটু আইডিয়া নেব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসেন আমরা ব্লাড সম্পর্কে একটু আইডিয়া নিই, গ্রস আইডিয়া নিই। ব্লাড আসলে কি শুনেন, ব্লাড এক ধরনের কানেকটিভ টিস্যু, বা এটা কোন ধরনের কানেকটিভ টিস্যু? দ্যাটস এ ফ্লুইড টাইপ অফ কানেকটিভ টিস্যু। ব্লাড একটা তরল যোজক কলা বা কি ফ্লুইড টাইপ অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মোট আছে কয় প্রকার? 3 প্রকার। এটা ফাইব্রাস টাইপ অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু তাহলে আর কি আছে? একটা আছে আপনার ফাইব্রাস টাইপ অফ কানেকটিভ টিস্যু, আর একটা আছে আপনার স্কেলেটাল কানেকটিভ টিস্যু, আর একটা কি ফ্লুইড কানেকটিভ টিস্যু। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো পারবো। ওকে ফাইন, এবার নেক্সট আসি আমরা। এখন ব্লাড সার্কুলেশন সম্পর্কে যদি আসি তাহলে আমাকে আবার বলতে হবে ব্লাড কি নিয়ে তৈরি। ব্লাড সার্কুলেশনের মধ্যে পাবেন আপনি রক্তরস প্লাস রক্ত কণিকা। ওকে ফাইন, খুবই ভালো কথা। এটা আমাদের শরীরে কত পার্সেন্ট এক্সিস্ট করে? 8%। অর্থাৎ আমাদের মোট শরীরের যে ওজন, সেই ওজনের 8% কি রক্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে বলি একটা মানুষের ওজন 60 কেজি, একটা মানুষের ওজন 60 কেজি, সেক্ষেত্রে আমাদের তার ব্লাড কত হবে? ওই 60 কেজির 8%, ঠিক আছে কিনা? তাহলে কত পাচ্ছি আমরা? 4.8 লিটার মতো পাচ্ছি। আবার একটা মানুষের দেহের ওজন মনে করেন 70 কেজি, তাহলে 70 কেজি একটা পার্সনের ক্ষেত্রে 8% যদি চিন্তা করেন, ঠিক আছে, তাহলে কত আসতেছে দেখেন? 5.6 লিটার। ওকে ফাইন, নেক্সট। তো আমরা জানলাম যে আমাদের দেহের মোট ওজনের 8% কি রক্ত। ওকে ফাইন, নেক্সট।
আচ্ছা, রক্ত সম্পর্কে যদি আরেকটা আইডিয়া দিই, যে রক্তের পিএইচ সম্পর্কে আইডিয়া দেওয়া যেতে পারে। কেমন? রক্তের পিএইচ সম্পর্কে একটা আইডিয়া দিই। আচ্ছা আসেন, পিএইচ এই সম্পর্কে একটু জানবো আমরা এখন। পিএইচ সম্পর্কে যদি জানাই, তাহলে প্রথমে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক পিএইচটা কত, সেটা জানতে হবে। রক্তের যে স্বাভাবিক পিএইচ, স্বাভাবিক পিএইচ একটা রেঞ্জ আছে 7.35, তাই ওকে 7.45। এটাকে আমরা অ্যাভারেজ করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে কি 7.4। তাহলে রক্তের মানে যে পিএইচ রেঞ্জ সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। নর্মালি অ্যাভারেজ করলে আমরা পাই হচ্ছে কত 7.4। এখন রক্তের পিএইচ এর মান কিছু কিছু সময় বেড়ে যেতে পারে, কিছু কিছু সময় কমে যেতে পারে। আমরা এটাকে বলে হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন বা স্বাভাবিক অবস্থায়। ফিজিওলজিক্যাল স্বাভাবিক অবস্থায় আমরা হচ্ছে 7.4 পাচ্ছি বা 7.4 থাকে। কিন্তু প্যাথোলজিক্যাল কন্ডিশনে, ইন কেস অফ প্যাথোলজিক্যাল কন্ডিশন, দুইটা টার্ম আমরা পাই, একটা হচ্ছে অ্যালকাইলোসিস, একটা হচ্ছে অ্যাসিডোসিস। যখন আমাদের পিএইচ এর মানটা, যখন পিএইচ নর্মাল রেঞ্জের চেয়ে কমে যায়, 7.4 এর চেয়ে কমে যায়, তখন আমরা সেটাকে বলতেছি অ্যাসিডোসিস। কিন্তু পিএইচ যখন 7.4 এর চেয়ে, পিএইচ যখন 7.4 এর চেয়ে বেড়ে যায়, তখন আমরা সেটাকে বলতেছি অ্যালকাইলোসিস। তাহলে আমরা কি পাইলাম? এই পিএইচ আপ ডাউনের উপর ডিপেন্ড করে আমাদের দুইটা কন্ডিশন দেখতে পাই। একটা হচ্ছে কি মেটাবলিক অ্যাসিডোসিস বা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস নামে এই ডিজিজগুলো পরিচিত। আচ্ছা ঠিক আছে, এই পিএইচ রেঞ্জটা স্বাভাবিকভাবে একটা মানুষের কত রেঞ্জের মধ্যে ডিফারেন্স হইলে একটা মানুষ ফাটাল কন্ডিশনে চলে যেতে পারে বা দেহের জন্য ক্ষতিকর অবস্থায় চলে যেতে পারে, সেটা হচ্ছে অনলি 0.5। তার ডিস্টেন্সটা কত? অনলি 0.5। অর্থাৎ পিএইচ এর যদি মানের তারতম্য সামান্য 0.5 আপ ডাউন হয়, তাহলে একটা মানুষের শরীর কি হতে পারে? ফাটাল কন্ডিশনে চলে যেতে পারে। তাহলে আপনি একটা নর্মাল বেসিস চিন্তা করেন, আমরা মানে স্বাভাবিকভাবে অনেকগুলো খাবার খেয়ে থাকি, কিছু খাবার অম্লীয়, কিছু খাবার ক্ষারীয়। তাহলে আমাদের পিএইচ এর যে মান সেটা তো 0.5 এর চেয়ে বেশি হয়ে যাওয়ার কথা বা আপ ডাউন হয়ে যাওয়ার কথা। তাহলে সেটা হচ্ছে না কেন? না হওয়ার পিছনে যে সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে আমাদের বাফার সিস্টেম। কোন সিস্টেম? আমাদের বাফার সিস্টেম। তাহলে আমাদের ব্লাডের মধ্যে কি আছে? বাফার সিস্টেম আছে। এই বাফার সিস্টেমের কাজ কি? বাফার সিস্টেমের কাজ হলো আমাদের পিএইচ এর যে নরমাল লেভেল, সেই নরমাল লেভেলটা কি রাখা? ঠিক রাখা। ওকে ফাইন। তাহলে না অম্লীয় না ক্ষারীয়, সবসময় একটা ব্যালেন্স রাখা। ব্যালেন্সটা কত? 7.4। ওকে ফাইন, এইটুকু জানতে পারছি। এখন আমাকে জানতে হবে আমাদের শরীরের জন্য ব্লাড কি কি টাইপ অফ কাজ করে বা ব্লাডের যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলো জানতে হবে। সেগুলো আমরা মেইন বাই লাইন পড়বো এবং স্লাইডে এসে সেগুলোকে বুঝবো। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি রিপ্লাই করবো। ওকে ফাইন, নেক্সট আমরা একটু এবার মেইন বই দেখে আসি। আচ্ছা, ব্লাড সম্পর্কে তাহলে জানলাম। আচ্ছা, ব্লাড সম্পর্কে আরেকটা কথা আমার বলা হয়নি, সে কথাটা একটু বলে আসি। ব্লাডের যে আপেক্ষিক গুরুত্ব, ব্লাডের আপেক্ষিক গুরুত্ব 1.065। আচ্ছা, এই আপেক্ষিক গুরুত্ব 1.065 এর মানেটা কি? আপেক্ষিক গুরুত্ব 1.065 এর মানে এটাই, যদি কোনো কিছু পানির চেয়ে ডেনসিটি বেশি হয়, অর্থাৎ কোনো কিছুর ঘনত্ব যদি পানির চেয়ে বেশি হয়, তখন তার আপেক্ষিক গুরুত্ব সাধারণত 1-এর চেয়ে বেড়ে যায়। আমরা এই মানটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই মানটা হচ্ছে 1.065। তার মানে পানির চেয়ে সামান্য কি বেশি ঘন। রক্ত হচ্ছে পানির চেয়ে সামান্য বেশি ঘন, এই জন্য রক্তের আপেক্ষিক গুরুত্ব 1-এর চেয়ে বেশি। ওকে ফাইন, ঠিক আছে। আবার নেক্সট যাওয়া যায়। আমরা বলছিলাম আমরা ব্লাডের ফাংশনগুলো পড়বো, সুতরাং ব্লাডের ফাংশনগুলো পরে আসি। আচ্ছা আসেন, ফার্স্ট অফ অল রক্তের সাধারণ কার্যাবলী। রক্তের সাধারণ কার্যাবলীর মধ্যে প্রথমেই আছে রক্তের সাধারণ কার্যাবলী, তার প্রথমে আছে হচ্ছে আমাদের পুষ্টিদ্রব্য পরিবহন। আচ্ছা, শরীরের বিভিন্ন খাদ্যসার, যেমন মনে করো তুমি হচ্ছে একটা খাবার খাইছো, এই খাবারটা হচ্ছে তোমার পাকস্থলীতে যাচ্ছে, সেখান থেকে ক্ষুদ্রান্ত, সেখান থেকে বৃহদান্ত গিয়ে মলাশয় দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে শরীরের জন্য যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলা, সেগুলো কিভাবে শরীরের বিভিন্ন কোষে বা বিভিন্ন টিস্যুতে কিভাবে পৌঁছাবে? বাই ডিঙ্কট অফ বাই মিডিয়াম অফ ব্লাড। ফার্স্ট অফ অল এখানে কি কি আছে? যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন ইত্যাদি অন্ত্র থেকে, আই রিপিট, অন্ত্র থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে কি হয়? সঞ্চালিত হয়। তাহলে এটা আমাদের ফার্স্ট কাজ। 2 নম্বর কাজ,
হচ্ছে সসংশ্লেষ পরিবহন। রক্ত অক্সিজেনকে হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান বা হচ্ছে বিনিময়ের যে হাব, সেটা হচ্ছে আমাদের লাংস। তাহলে লাংস থেকে কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়। তাহলে আমাদের কোষ বেঁচে থাকার জন্য অবশ্যই কি দরকার, অক্সিজেন দরকার। তাহলে এই অক্সিজেন গুলারে আমাদের লাংস থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে আসবে, নিয়ে আসার জন্য মিডিয়ামটা হচ্ছে কি, ব্লাড। নেক্সট, বিপাক নিয়ন্ত্রণ। এখন বিপাক নিয়ে যদি বলতে হয় তাহলে আমাদের একটু করে ডিটেলসে পড়ে আসতে হবে। বিপাক জিনিসটা কি আসলে? বিপাক জিনিসটা আমরা ইন্টারমিডিয়েটে উঠেও অনেক স্টুডেন্ট আসলে আমরা ঠিক মতো ক্যাচ করতে পারি না আসলে বিপাক জিনিসটা কি বা মেটাবলিজম ব্যাপারটা কি। শুনেন, মেটাবলিজম নিয়ে একটু কথা বলি, ভালো করে শুনেন। মেটাবলিজমরা আমরা দুই ভাবে ভাগ করি, একটা হচ্ছে ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে কাট, মিন্স ভাঙা, কোনো কিছুর ভাঙা। অ্যানাবলিজম মিন্স হচ্ছে গড়া। তাহলে ব্যাপারটা কেমন হইলো? ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম এই ফাংশনগুলোর মধ্যে ব্যাপারটা কেমন হইলো? ব্যাপারটা হইলো হচ্ছে আপনি যখন একটা প্রোটিন খাচ্ছেন বা হচ্ছে একটা মনে করুন হচ্ছে তুমি দুপুরে হচ্ছে লাঞ্চ করলা হচ্ছে মুরগি মাংস দিয়ে। আচ্ছা, এখন এই জিনিসটা হচ্ছে আমাদের প্রোটিন সোর্স বা এখানে হচ্ছে প্রোটিন আছে। তাহলে তুমি নর্মালি চিন্তা করো, এই প্রোটিনটা ভাঙার পরে তুমি আসলে পাবা কি? এই প্রোটিনটা ক্যাটাবলিজম হওয়ার পরে তুমি পাবা হচ্ছে ফাইনালি কি পাবা? অ্যামাইনো অ্যাসিড। এখন আমাদের শরীরের গড়ার জন্য, আমাদের শরীরের যে আমরা বলছি যে বৃদ্ধি বা হচ্ছে শরীরের গঠনের সহায়তা করে, তাহলে এই গঠনের জন্য আবার কি দরকার? অ্যামাইনো অ্যাসিড দরকার। তাহলে ওই অ্যামাইনো অ্যাসিডটা আবার কিসে সহায়তা করবে? আমাদের শরীরে গড়তে সহায়তা করবে বা দেহের বৃদ্ধিতে সহায়তা করবে। তাইলে এই যে ভাঙা এবং গড়ার যে মূল প্রসেসটা, সেটাকে আমরা একসাথে বলতেছি কি? মেটাবলিজম। ওকে, ফাইন। তাহলে এবার বইয়ে ফেরত আসি, মেটাবলিজম পাইছে। আচ্ছা, নেক্সট দেখি। এখানে দেখেন, এরপরে সসংশ্লেষ পরিবহন, পুষ্টিদ্রব্য পরিবহন, বিপাক নিয়ন্ত্রণ, বর্জ্য পদার্থ পরিবহন। তাহলে আমাদের শরীরের যে কোষের মধ্যে যে সৃষ্ট বিপাকীয় বর্জ্যগুলো আছে সেগুলারে দেহের থেকে বের করে দেওয়ার জন্য বা স্ক্রিট করে দেওয়ার জন্য আমাদের অবশ্যই ব্লাডের সহায়তা প্রয়োজন। পানি সাম্য নিয়ন্ত্রণ। শরীরের দেহের বিভিন্ন অংশ প্রোটোপ্লাজম পানি সরবরাহ করে, আবার পানির পরিমাণ বেড়ে গেলে অতিরিক্ত পানি বৃক্কে প্রেরণ করে মূত্র রূপে বর্জন করে। এটাকে বলা হয় কি? পানি সাম্য। এরপর দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। আচ্ছা, ঠিক আছে, আমরা জানি আমাদের রক্ত সবসময় কি করতেছে? দেহের মধ্যে চলাচল করতেছে। ফলে রক্তের যে একটা ফ্রিকশন হচ্ছে বা সান্দ্রতা, এই সান্দ্রতার কারণে, ভিসকোসিটির কারণে আমাদের শরীরে এক ধরনের কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। এছাড়াও একটা কথা আছে, রক্ত অধিকতর সক্রিয় টিস্যু যেমন পেশি, যকৃতে উৎপন্ন তাপ সারা দেহে বিস্তার ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে। আবার কোনো কারণে দেহের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত দেহের পরিধিতে সঞ্চারিত হয় এবং একসময় বাষ্পীভবনের ফলে পরিধি গিয়ে তাপ নির্গত হয়। রক্ত দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে কি করে? সহায়তা করে। অর্থাৎ মুদ্রা কথা একটাই, রক্ত আমাদের শরীরের কি করে? টেম্পারেচার রেগুলেশন করে। এরপর হচ্ছে আয়নের সমতা রক্ষা। এই জিনিসটা কেমন? দেহ রক্তের কোষ এবং তার চারিদিকে অবস্থিত তরলের মধ্যে কি রাখে? আয়নের সমতা বজায় রাখে। এরপর হচ্ছে দেহের প্রতিরক্ষা। রক্ত শ্বেত রক্তকণিকা যেমন WBC, ফেগোসাইটোসিস প্রক্রিয়া এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে এবং রক্ত কি করে? প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। নেক্সট আসো, সেটা হচ্ছে সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন। সঞ্চয় অঙ্গ কি হতে পারে? লিভার। তাহলে লিভার থেকে খাদ্য পরিবহন সহায়তা করতেছে কি? ব্লাড। জিনিসটা কেমন? আচ্ছা, মনে করেন হচ্ছে আপনি ফাস্টিং অবস্থায় আছেন, রোজা রাখছেন। এখন তো আপনি বাহির থেকে কোনো কিছু খাইতে পারতেছেন না, বাট আপনার শরীরে চলার জন্য তো আলটিমেটলি কি দরকার? এনার্জি দরকার। আমরা প্রত্যেক দিন আমাদের খাবারে যে এক্সট্রা খাবারগুলো বা হচ্ছে বেশি করে খেয়ে থাকি বা আমাদের শরীরের জন্য মানে প্রয়োজন শেষ হওয়ার পরে কিছু অবশিষ্ট থাকে, সেই খাবারগুলো প্রতিনিয়ত গিয়ে জমা হয় লিভারে। কিন্তু আমরা যখন একটা ক্রাইসিস মোমেন্টে চলে যাই, বডির যখন এনার্জি দরকার হয়, তখন রক্ত মাধ্যমে লিভার থেকে এনার্জি হচ্ছে আমাদের যে পুষ্টি উপাদান যেমন গ্লাইকোজেন ব্যাগে গ্লুকোজ ইত্যাদি সাবস্টেন্সগুলো আমাদের শরীরের কি বিভিন্ন দেহ বা অঙ্গ বা হচ্ছে কোষের মধ্যে কি যায়? ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর আসো, নেক্সট আসো, দেহের প্রতিরক্ষা, আয়নের সমতা রক্ষা। প্রতিরক্ষা মানে কি? মনে করো হচ্ছে ভাইয়া তুমি হচ্ছে এই জায়গায় ইনফেক্টেড, তোমার এখানে কোনো একটা ভাইরাস আক্রমণ করছে, তাহলে এখানে এসে নিউট্রোফিল এখানে কি করবে? অ্যাটাক করবে, মানে সেগুলো কিল করার ট্রাই করবে এবং যে কোনো কিছু কিল করা এবং সেটাকে ডিগ্রেডেশন করে দেওয়া, এই প্রসেসটাকে আমরা বলতেছি ফেগোসাইটোসিস। তোমরা অবশ্যই পরে আসছো ফেগোসাইটোসিস কি। ওকে, ফাইন। দেহের এটা পড়ছি সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে, যেমন প্লাজমা প্রোটিন। আমরা সবাই জানি আমাদের ব্লাডে 4টা প্লাজমা প্রোটিন থাকে, যে প্লাজমা প্রোটিনগুলোর আমরা সংখ্যায় মনে রাখি হচ্ছে এই কোটেশন দিয়ে GPA 5। G means globulin,
পি মিনস প্রোথম্বিন, এ মিনস অ্যালবুমিন, 5 মিনস ফাইব্রিনোজেন। তাহলে টোটাল প্লাজমা প্রোটিন আছে কয়টা? 4টা। গ্লোবিউলিন, প্রোথম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। সো টোটালি আমরা 4টা পাইছি। এবার আসো অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। এই পিএইচ সম্পর্কে তোমরা সবাই অলরেডি জানো, এবং এখানে একটা ওয়ার্ড বলছি আমি, সেটা হচ্ছে কি বাফার। বাফার সিস্টেম সম্পর্কে অবশ্যই জানতে হবে। বাফারের কাজ কি? অর্থাৎ অম্ল এবং ক্ষারের মধ্যে ভারসাম্য রাখার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে আমরা বলতেছি কি বাফার। নেক্সট আসেন অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে এবং হচ্ছে রোগ নির্ণয়ে সহায়তা করে। আমরা যখন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাই, সেখানে আমাদের হচ্ছে কি ব্লাড স্যাম্পল দেওয়া লাগে, যেন আমরা রোগটার কি করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসেন। এবার হচ্ছে আমাদের রক্তের উপাদান সম্পর্কে পড়তে হবে। আচ্ছা রক্তের উপাদান সম্পর্কে যদি পড়াই, তাহলে প্রথমে যেটা কথা, আমরা যে মনে করো হচ্ছে রক্ত আর রক্তরস এবং হচ্ছে রক্ত কণিকাগুলো যে আলাদা করব, আলাদা করার জন্য প্রথমে আমার কিন্তু ব্লাড স্যাম্পল নিতে হবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই ব্লাড স্যাম্পলে রক্তরসও থাকবে, রক্ত কণিকাও থাকবে, একসাথে মিশ্রিত অবস্থায় থাকবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে আলাদা করতে হবে। আলাদা করার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করি, সেই যন্ত্রের নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র বা সেন্ট্রিফিউগাল মেশিন। এখানে আমরা রক্তকে দুইটা স্তরে বিভক্ত হতে দেখি। উপরের হালকা হলুদ অংশকে আমরা বলে হচ্ছে রক্তরস বা হচ্ছে প্লাজমা, যার পরিমাণ হচ্ছে 55%, এবং নিচের গাঢ়তর বাকি অংশটাকে বলতেছি 45 অংশকে বলতেছি আমরা কি রক্ত কণিকা বা হচ্ছে কি কার্পাসল। তাহলে এই দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা রক্তরস এবং রক্ত কণিকাকে আলাদা করতেছি কোন মিডিয়ামের মাধ্যমে, কোন যন্ত্রের মাধ্যমে? সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে। ওকে ফাইন, নেক্সট রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা কি জিনিস? রক্তরস বা প্লাজমা হচ্ছে হালকা হলুদ তরল অংশ। পানির পরিমাণ 90 থেকে 92%, এবং কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। তার মধ্যে জৈব পদার্থ থাকে, অজৈব পদার্থ থাকে এত %। জৈব পদার্থ কত? 7 থেকে 9। অজৈব পদার্থ কত? 0.9%। অজৈব পদার্থগুলো ভালো করে খেয়াল করি। অজৈব পদার্থের মধ্যে কি কি আছে দেখি। অজৈব পদার্থের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি, লৌহ, তামা ইত্যাদি। জৈব পদার্থের মধ্যে আছে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেশম পদার্থ এবং অন্যান্য পদার্থ। এগুলো সবগুলো আমরা নেক্সট একটু পরে গিয়ে মুখস্থ করব। এছাড়াও রক্তরসের বেশ কিছু কাজ আছে। রক্তরসের কাজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন নাম্বার 1, রক্তের তারল্য রক্ষা করা, বা সমান রক্তকণিকাকে অন্যান্য দ্রবীভূত পদার্থ সর্বত্র পরিবহন করা, পরিপাকের পর খাদ্যসার দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গে পরিবাহিত হওয়া, টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেশনের জন্য বৃক্কে নিয়ে যাওয়া, এবং টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে এবং অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। লোহিত কণিকায় সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসে দ্রবীভূত হয়। এবং 7 নাম্বার যেটা, হরমোন এবং এনজাইম ইত্যাদি বাহিত হয়। অম্লকারের ভারসাম্য রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন করা, এবং যকৃৎ থেকে পেশি অঙ্গে উৎপন্ন হয়ে তাপশক্তি সমতা রাখা বা তাপের সমতা রাখা। এগুলো হচ্ছে কি সবগুলা রক্তরসের কাজ। তুমি একবার জাস্ট এই সবগুলা কাজ একবার রেডিং দিবা, মেডিকেলের জন্য মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো দাগাই দিচ্ছে সবুজ কালিতে, সেগুলোকে নিজেদের বইয়ের মধ্যে দাগাই নিবা। ওকে ফাইন, নেক্সট আসি রক্তকণিকা। রক্তকণিকা আমরা সবাই জানি, রক্তকণিকা 3টা টাইপস থাকে, লোহিত, শ্বেত আর হচ্ছে কি অনুচক্রিকা। এগুলো সবগুলোর অপর নাম আছে, যেমন ইরিথ্রোসাইট বা হচ্ছে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাকে আমরা বলতেছি হচ্ছে তোমার লিউকোসাইট, এবং প্লাইটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি অনুচক্রিকা। এর একটা সুন্দর একটা ডায়াগ্রাম বা চার্ট আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই এই ডায়াগ্রামের দিকে একটু থাকে। হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমাদের মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা মেডিকেল পরীক্ষা দিবা, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সো আমরা এখন এই জিনিসটা ভালো মতো পড়বো।